ধন্যবাদ মহারাজ মহাশয়কে। আমরা কথা দিচ্ছি যে আগামী বছরের কবিতা উৎসবে আমরা স্বামী বিবেকানন্দের কবিতার অংশ বিশেষ আমরা ব্রেল করে যাতে দৃষ্টি প্রতিবন্ধী কবিরা পড়তে পারে সেই ব্যবস্থা করব। আচ্ছা, এবারে আমি শ্রদ্ধেয় প্রতিষ্ঠিত কবি কমল দে শিকদারকে অতি সংক্ষেপে দু একটি কথা বলবার জন্য অনুরোধ করছি। উনি আমাদের মধ্যে প্রথম থেকেই আছেন, তো উনি আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কমল দে শিকদার। মঞ্চে উপস্থিত মহারাজা থেকে দিদিমণি এবং মিষ্টি মানুষ আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা। খুব কম কথা বলার কারণ অনেক বড় প্রোগ্রামই আছে। শুধু এইটুকু বলতে চাইছি যে এই কাজটি করে সত্যজিৎ মণ্ডল কিভাবে নিজের প্রায় সর্বস্ব বাজি রেখে এই কাজটি করে চলেছে সেটা আমি কয়েক বছর ধরে দেখছি, আমার অবাক লাগে। যখন মানুষের আস্তিনের নিচে লুকানো থাকে ছুরি, অপরের পিঠ বেছে নেয়, সেখানে সত্যজিৎ কিন্তু বুকটা খুলে রেখেছে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে। আমি তো এতখানি পারিনি, সত্যজিৎ পারছেন। যাদের জন্য করছেন তাদের প্রত্যেক বছরই আমি আসি। যাদের লেখার কথা উনি বলেছেন, সৌভাগ্যবশত বোধহয় 2-1 বছর ধরে তাদের কবিতাগুলো আমিই দেখেছি এবং তাদের ভিতর থেকেই তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা এরকম জায়গায় গিয়েছেন, সেগুলো হয়তো আমি যা করেছিলাম তারপরে হয়তো শঙ্খ ঘোষ হয়তো সেটাই রেখেছেন। কিন্তু আমি ওদের কবিতাগুলো পড়তে যে দেখেছি, সত্যি কতখানি দেখবার প্রয়োজন আছে। আত্মান বৃদ্ধি, নিজেকে জানো, নিজেকে বোঝো, এরাই বোধহয় বুঝেছেন। আমাদের যাদের চোখ আছে আমরা বোধহয় সেভাবে বুঝতে পারিনি বলে এই ধরনের কথাগুলো বলছি। এদের কবিতাগুলো আদ্যপান্ত পড়েছি এবং একবার নয় অন্তত 5 বার করে পড়েছি। কি অসম্ভব ভালো ভালো এরা লিখেছেন। কি করে লিখেছেন মহারাজ অনেকখানি বলেছেন। ভিতরের দৃষ্টি এত গভীর হয় আমি জানতাম না। 50-55 বছর ধরেও তো আমিও লিখে চলেছি, কিন্তু এরা যেভাবে লিখেছেন, কি গভীরতায় পৌঁছে যাচ্ছেন, এই কবিতাগুলো সত্যি আমাকে অভিভূত করে দিয়েছে। আর এই শঙ্খদার কথাই বলি, আমরা বেঁধে বেঁধে থাকি। আমি এমনি পথ চলতে দেখেছি আমি যেখানে মানুষের সঙ্গে সবসময় হানাহানিতে রয়েছে, এরা কি সুন্দর সার বেঁধে এগিয়ে চলেছে। এরাই বুঝি আরো বেঁধে বেঁধে থাকি, এই বাক্যটি এরাই বোধহয় প্রথম মেনেছেন, আমরা পারিনি। যেহেতু এটা কবিতা পাঠ বা কবিতা পাঠের আসর, সেই জন্য সত্যি যদিও খুব কম সময় দিয়েছে, তবুও কবিতা পাঠের আসর বলে আমি ছোট্ট একটি কবিতা এই জন্য বলতে চাইছি যে হয়তো আমার বাকি কথা এই কবিতার ভিতরে আছে। কবিতাটি পুজোর সংখ্যা আনন্দবাজারে বেরোনো কবিতা, অনেকেরই হয়তো চোখে পড়তে পারে। কেন কবিতাটা বলেছি এই জন্যই বলছি, কবিতাটার নাম মা। আমাদের যাদের খুব চোখ খোলা আছে, এটা তাদের কবিতা। রেলবাজারে মধ্য দুপুর, ক্যানিং লোকাল ঝমঝমিয়ে হল স্টেশনে ঢুকলো। মূলত ব্যাপারীদের ওঠানামা হুল্লোড়, চৈত্র বাতাসে ধুলো উঠছে। নিকটে ধেনুর আড্ডা থেকে ঝাঝালো গন্ধ, ফিল্মি গান, কাকিদের খা খা। এই দৃশ্যের সর্বংসহা ধরিত্রীর মতো আমার মা, অবিকৃত হেলেঞ্চা
ব্রাহ্মী শাক নিয়ে বসে আছেন, সনের মতো চুল, নিষ্প্রভ দুটি চোখ, মুখের বলি রেখায় দিনযাপনের চালচিত্রে বুঝি অভিমান আঁকা ছিল। ক্ষমাও, আমি চমকে উঠি, চক্ষুষ্মান আমি চমকে উঠি, হয়তো এই গর্ভধারিণীকেই তার সন্তান সতীমা বা আরংঘাটার মেলায় আসছি একটু বসো মা বলে আর ফিরে আসিনি। বটের ঝুড়িবে সন্ধ্যা নামলো, রাত্রিও। বাছাই শেষে পড়ে থাকা আনাজপত্রের ক্রেতা আমি অন্নমনে মায়ের নিকট হতে সমস্ত পসরাই নিয়ে বাড়ি ফিরি। ওর চোখে কি কোনো প্রশ্ন আঁকা ছিল? সেটুকু বুঝে নেবার তেমন ক্ষমতা ছিল না। তবে বাড়িতে ভৎসনায় আমার নির্বুদ্ধিতা বা পাগলামি প্রতিবাদহীন মেনে নি। শুধু এক সন্তানের সেই আশ্বাস বাণী, আসছি একটু বসো মা, আমাকে অপরাধী করে খুব। এই চক্ষুষ্মানেরা যদি মাকে মেলায় ফেলে রেখে আসেন, তাহলে এই চোখ দিয়ে কি হবে? এই চোখে কবিতা লিখে কি হবে? বরং এরা যারা অন্তর্দৃষ্টিতে দেখছেন মহারাজের কথায়, তাদের কবিতা আমি পড়ে দেখেছি। আমি জানি না, তারা হয়তো আরো ভালো লিখবেন, আরো ভালো লিখবে। আমি এদের জন্য হয়তো কিছুই করতে পারি না, তবু সত্যজিৎকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি। মহারাজ এসছেন, তাকে ধন্যবাদ দিচ্ছি। দিদিমণি, আমাদের মিষ্টি মানুষ এসেছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এই যে আপনারা এসেছেন, এর জন্যে এই সংস্থার সঙ্গে সামান্যতম যুক্ত হিসেবে আমি এদের সবাইকে এবং আপনারা যারা আছেন আপনারা সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার। নমস্কার, ধন্যবাদ কমল দে শিকদার মহাশয়কে। এবারে আমি খুব সংক্ষেপে আমাদের রবীন্দ্র কুমার পাল মহাশয়কে কিছু বলতে বলবো, অনুরোধ করছি কিছু বলবার জন্য। নমস্কার। মঞ্চে আছেন বিশিষ্ট কবি স্বামীজি এবং দিদিমণির একটা লেখা কবিতা এখানে পাঠ করা হয়েছিল বোধহয় গতবার কি তার আগের বার। রবীন্দ্রনাথ, তুমি যদি আমার স্বামী হতে, রবীন্দ্রনাথ, তুমি যদি আমার সন্তান হতে। ঠিক এই ধরনের একটা কবিতা এত ভালো লাগছিল আমার, সত্যিই ভালো লাগছিল। সব কবিতা ভালো লাগে না, কোনো কোনো কবিতা ভীষণ ভালো লাগে। যে দিদিমণিটি বসে আছেন, সাংঘাতিক কবি, ভালো কবি, চমৎকার কবি। এর কবিতাতে আমি মুগ্ধ। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন, প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী ছেলে মেয়েরা, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে চক্ষুতে দেখতে পায় না, চোখ খুলে জগতের আলো যাদের চোখে আসে না, তারা যে কিভাবে এই কবিতাগুলো লেখে। একটাতে আমি বলে দিলাম 2 লাইন, সবটা আমার মনে নেই। এই কবিতাটা একটা যদি সত্যজিৎ বাবুর কাছ থেকে আমি একটা লেখা পাই, তাহলে এটা আমি বিভিন্ন জায়গায় পাঠ করতে পারি। আমার ভালো লাগা কবিতার মধ্যে এটা একটি। সত্যজিৎ বাবুর সম্পর্কে এর আগেও আমি বলেছিলাম, একক প্রচেষ্টায় এই ধরনের একটি প্রতিষ্ঠান উনি চালিয়ে যাচ্ছেন। ওর মেয়েকে বলেছিলাম, বাবাকে একটু সামলাও, রোজগারের সব পয়সা যদি এতেই চলে যায় তাহলে সংসারটা কি হবে। এটা ওনার হবি, এটা উনি চালিয়েই যাবেন। ঠিক আছে, চালিয়ে যাবেন, নিশ্চয়ই চালিয়ে যাবেন, কাউকে তো হাল ধরতেই হবে।
উনি হালটা ধরে আছেন। ভীষণ ভালো লাগছে যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য বিভিন্ন মানুষ কিছু না কিছু কাজ করে থাকেন, সবাই করে না। তো সত্যজিৎ বাবু একটি দৃষ্টান্ত। ওনার এই ধরনের মানসিকতা এবং এই ধরনের আরো কিছু সংগঠন উনি তৈরি করুক। স্বামীজি বলেছিলেন যে সম্প্রদায় ভালো, সাম্প্রদায়িকতা ভালো নয়। তো এই ধরনের সম্প্রদায় আরো হোক, তাতে এই প্রতিবন্ধীরা উপকৃত হবেন। আর সত্যজিৎ বাবুদের মতো কিছু মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে সমাজের বিভিন্ন দিক থেকে এরা আরো আরো উন্নতি করতে পারবে। সংক্ষিপ্ত ভাষণে আর অধিক সময় ব্যয় করব না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদের সবাইকে আমার নমস্কার। সত্যজিৎ বাবুকে আমার শত সহস্র নমস্কার, প্রণাম। উনি এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যান, তবে সংসারটাকে ভাসিয়ে দিয়ে নয়। নমস্কার। ধন্যবাদ রবীন্দ্র মহাশয় স্যারকে।